নমস্কার। আজকে চলে এসেছি আবার একটি নতুন গল্প নিয়ে। গল্পটির নাম পেত্নীর প্রতিশোধ। লিখেছেন লিপিকা বিশ্বাস। চারিদিক অমাবস্যার নিকষ কালো অন্ধকার। শিয়ালের বিকট গগনবিদারী হুক্কা হুয়া ডাক শোনা যাচ্ছে। চোখে কিছু দেখা যাচ্ছে না। 22 বছরের নকুল মোটা দড়ি হাতে নিয়ে জোর পায়ে এগিয়ে চলেছে জঙ্গলের ভেতরে। সে এমনিতে ভীতু। অন্যদিন হলে সে ভয়ে হার্ট ফেল করত, কিন্তু আজ আর তার কোনো ভয় নেই। অনেক হয়েছে, আর সে বাঁচতে চায় না। জঙ্গলের যে কোনো একটা বড় গাছের ডালে সে ঝুলে পড়বে। ভবলীলা সাঙ্গ হবে তার। দুচোখ বেয়ে জলের ধারা নেমে চলেছে। ঠাকুরদা, জেঠু জেঠিমা, জেঠতুতো দাদাদের মার, গালাগালি, মুখ ঝামটা, তাচ্ছিল্য, অপমান সে অনেক সহ্য করেছে, আর করবে না। মা যখন তাকে ছেড়ে চলে গেছে, তখন সে আর কাউকেই চায় না। তার এক দাদা ছিল। তার যখন 3 বছর বয়স, তখন তার দাদা নিখোঁজ হলো। কিছুদিন পরে মাও হঠাৎ কোথায় হারিয়ে গেল। সেই থেকে অবহেলা, কষ্টে সে বড় হয়েছে। একমাত্র ঠাকুমাই তাকে ভালোবাসে। সেই ঠাকুমাই আজ তাকে বলেছে, গলায় দড়ি জোটে না তোর? কথাটা তার বুকে বেঁধেছে। সে না হয় সহজ সরল বোকা মূর্খ, তাই বলে সবাই তাকে জানায় তাই বলবে? না, কোনো কিছুতেই সে আজ ভয় পাবে না। সামনে দিয়ে একটা বেজি চলে গেল। সে ভয়ে কেঁপে উঠল। পরক্ষণেই ভাবল, ভয় পাচ্ছি কেন আমি? ভয় পেলে তো চলবে না। এবার সে দৃঢ় প্রত্যয় নিয়ে নির্ভীকভাবে সামনে এগিয়ে গেল। অন্ধকারে ভালো করে কিছু ঠাহর হচ্ছে না। সে জঙ্গলের ভেতর দিকে ঢুকে একটা বড় গাছের সামনে গিয়ে দাঁড়ালো। ভালো করে মালুম না হলেও মনে হচ্ছে গাছটি শ্যাওড়া গাছ। সে শুনেছে শ্যাওড়া গাছে ভূত থাকে। তা থাকুক গে, আজ তো সেও মরে ভূত হবে। সে গাছটিতে উঠতে শুরু করলো। একটু উঁচুতে একটা ডালের ওপর সে বসলো। ভয়ঙ্করভাবে শিয়াল ডাকতে লাগলো। মনে হলো তারা গাছের নিচে ডাকছে। সে দড়িটা ডালটিতে বাঁধল। তারপর দড়িটাতে ফাঁসি বানিয়ে গলায় পড়ে ঝুলতে যাবে, অমনি মেয়েলি কান্না শুনতে পেল। গাছের নিচে তাকিয়ে দেখল বছর 17-18 বছরের একটি অপরূপা সুন্দরী মেয়ে গাছের নিচে দাঁড়িয়ে আছে। তার হাতেও দড়ি। এই ঘুটঘুটে অন্ধকারেও সে মেয়েটিকে স্পষ্ট দেখতে পাচ্ছে। নকুল বলল, কে তুমি? মেয়েটি চোখ মুছে তার দিকে তাকালো। মেয়েটির চোখ থেকে তার পিলে চমকে গেল। মেয়েটির চোখ দুটো রক্ত জবার মতো লাল। পরক্ষণেই তার মনে হলো কাঁদতে কাঁদতে হয়তো চোখ এমন লাল হয়েছে। মেয়েটি বলল, আমি তনয়া। এত রাতে এখানে কি করছো? তুমি যা করতে এসেছো, আমিও তাই করতে এসেছি। মরবে কেন? সে অনেক কথা, নিচে এসো বলছি। নকুল এক অদ্ভুত আকর্ষণে নিচে নেমে এলো। গলায় দড়ি দেওয়ার কথা সে ভুলেই গেল। এবার সে মেয়েটির চোখের দিকে তাকিয়ে দেখল তার চোখ আর লাল নেই। সে স্বস্তি পেল। তনয়া বলল, আমার 3 কুলে কেউ নেই। এই ভরা যৌবন নিয়ে যেখানেই যাই সবাই লোলুপ দৃষ্টি দিয়ে তাকায়। শিয়াল কুকুরের মতো ছিঁড়ে খেতে চায়। তাই ঠিক করেছি আমি মরব। না না, মরো না। তবে কোথায় যাব? তাও ঠিক। নকুল একটু ভেবে বলল, আমার ঠাকুমার কাছে চলো। আমার ঠাকুমা বড্ড ভালো মানুষ। ঠাকুমা তোমাকে থাকতে দেবে। তার বড় দয়ার শরীর। তাহলে ঠাকুমার কথায় তুমি মরতে এসেছো কেন?
তুমি কি করে জানলে আমি ঠাকুমার কথায় মরতে এসেছি? তনয়া থতমেত খেয়ে বলল, না মানে কেউ না কেউ তো নিশ্চয়ই তোমাকে কিছু খারাপ কথা বলেছে, তাই বলেই তো তুমি মরতে এসেছো। ভাবলাম অন্যের মুখঝামটা রোজ খেয়ে তোমার সয়ে গেছে, তাই আজ নিশ্চয়ই ঠাকুমা কিছু বলেছে, তাই মরতে এসেছো। ঠিক ধরেছ। আজ ঠাকুরদাকে কাঁচের গ্লাসে জল দিতে গিয়ে কিভাবে যেন গ্লাসটা হাত ফসকে পড়ে গিয়ে ভেঙে গেল। ঠাকুরদা অমনি মুখে একটা থাপ্পড় দিয়ে বলল, হতচ্ছাড়া, কাঁচের গ্লাস কিনতে পয়সা লাগে না। জেঠিমা বলল, অকম্মার ঢেঁকি বসে বসে শুধু আমাদের অন্ন ধ্বংস করছে। ঠাকুমা রান্না করছিল আর শুনছিল, তার কাছে যেতেই সে বলল, গলায় দড়িও জোটে না তোর। তোমার ঠাকুমা কত কষ্টে তোমাকে কথাটা বলেছে সেটা তো ভাবলে না, মরতে চলে এসেছো। এতক্ষণ তোমার ঠাকুমা হয়তো কাঁদছেন। নকুলের অন্তরাত্মা ঠাকুমার জন্য কেঁদে উঠল। সে মরে গেলে ঠাকুমাও কাঁদতে কাঁদতে মরে যাবে, এটা তো সে ভাবেনি। সে বাড়ির দিকে দুপা বাড়িয়ে পিছন ফিরে তনয়াকে বলল, তুমি আমার সঙ্গে চলো। না, আমি তোমাকে মরতে দেব না, চলো আমার সাথে। ওই বাড়িতে কোন পরিচয়ে ঢুকবো? তা ঠিক। একটা পরিচয়ে ঢুকতে পারি। কি পরিচয়? তুমি যদি সবাইকে বলতে পারো তুমি আমায় বিয়ে করেছো। নকুল খুশি হয়ে বলল, এটা ঠিক আছে। কিন্তু পরক্ষণেই মুখ কালো করে বলল, যে বাড়িতে আমার কোনো মূল্য নেই সেই বাড়িতে তুমি কি করে থাকবে? ঠিক পারবো। তুমি ওদের চেনো না, ও বাড়িতে থাকলে তুমি খুব কষ্ট পাবে। আমি জেনে শুনে কি করে তোমাকে কষ্টের মধ্যে ফেলি বলো তো? ঠিক আছে, তাহলে তুমি একলা বাড়ি যাও। তা কেন? এই জঙ্গলে তোমাকে একলা ফেলে কি করে যাই? তুমি খুব ভীতু। নকুল একটু ভেবে বলল, চলো, কিন্তু এত রাতে বউ সাজবে কি করে? মুহূর্তের মধ্যে তনয়া যেন কোথায় হারিয়ে গেল, কিছু দেখা যাচ্ছে না। নকুল বলল, তনয়া, কোথায় তুমি? কোনো সাড়া নেই। নকুল এবার ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে দুপা বাড়ালো। তনয়া পিছন থেকে বলল, এই তো আমি। নকুল অবাক হলো। তনয়া একদম নতুন বউয়ের বেশে দাঁড়িয়ে আছে, লাল টুকটুকে শাড়ি পরা, হাতে শাঁখা, সিথি ভর্তি সিঁদুর। নিমেষের মধ্যে সে এসব কোথায় পেল, আর অন্ধকারে পড়লই বা কখন? তনয়া একটা পাঞ্জাবি আর ধুতি নকুলের হাতে দিয়ে বলল, এটা পরো। নকুল ধুতি আর পাঞ্জাবি পরে নিল। নকুল বলল, এত সব তুমি কোথায় পেলে? কাছেই আমার এক আত্মীয় থাকে, সে দিয়েছে। কিন্তু জঙ্গলের আশেপাশে তো কোনো বাড়ি নেই। তনয়া কথা ঘুরিয়ে বলল, তাড়াতাড়ি চলো তো, আমার ভয় করছে। চলো। জানো, আরেকজন আমার খেয়াল রাখে, তবে ভীষণ বকেও আমায়। আমার মাথায় বুদ্ধি নেই তো, তাই। কে সে? তৃষ্ণা, আমাদের বাড়িতেই থাকে, কাজ করে। ও। দুজনে জঙ্গল থেকে বেরোলো। জঙ্গল লাগোয়া নকুলদের পাঁচিল দিয়ে ঘেরা বড় দোতলা বাড়ি, বহু পুরনো। সামনে বড় লোহার গেট। বাড়িটিতে নিচে উপরে মিলিয়ে অনেকগুলো ঘর। বাড়ির সামনেটায় অনেকটা জায়গা। একদিকে গ্যারেজ ঘর আছে, গ্যারেজ ঘরে পুরনো একটা গাড়ি রয়েছে। অন্যদিকে মা কালীর মন্দির আছে, তার পাশে পাতকুয়ো আছে। পিছন দিকটায় শান বাঁধানো পুকুর আর প্রচুর গাছপালা রয়েছে। নকুলদের আগে অনেক প্রভাব প্রতিপত্তি থাকলেও এখন আর অতটা নেই। নকুলের ঠাকুরদার বাবা বিক্রম মুখার্জির দাপটে একসময় বাঘে গরুতে এক ঘাটে জল খেত। এখন আগের মতো অতটা প্রভাব না থাকলেও এলাকার লোক তাদের ভয় পায়। তাদের যৌথ পরিবার। নকুলের ঠাকুরদা ঠাকুমা আছেন বেঁচে। ঠাকুরদা সূর্যকান্ত মুখার্জি একরোখা, চরিত্রহীন,
স্বেচ্ছাচারী, রাশভারী এবং বদমেজাজি মানুষ। তাকে এলাকার সবাই কর্তামশাই বলে ডাকে। ঠাকুমা সাদাসিধে দয়ালু মানুষ। নকুলের বাবা শশীকান্ত একদম মায়ের মতো সহজ সরল দরদি মানুষ ছিল। এখন মাথা খারাপ হয়ে গেছে। বাড়ির পিছন দিকে পুকুরের ওপারে গাছপালায় ঢাকা একটা ছোট্ট অন্ধকার স্যাঁতস্যাঁতে ঘর আছে। সেই ঘরে সে বন্দি রয়েছে। তার জেঠু রতিকান্তের স্বভাব একদম তার বাপ ঠাকুরদার মতো। সে তার বাবার কথা শুনে চলে, সেজন্য ঠাকুরদা তাকে খুব পছন্দও করেন। জেঠুর দুই ছেলে অরুণ আর বরুণ জেঠুর মতোই স্বভাব পেয়েছে। বরুণ কলকাতায় থেকে পড়াশোনা করে। জেঠিমা বড় লোকের সুন্দরী মেয়ে, বয়স হলেও এখনও সুন্দরী আছেন। রূপের অহংকারে তার মাটিতে পা পড়ে না, কথা দিয়ে যেন বিষ ঝরে। রাত 12টা বাজে। বাড়ির সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। কেবলমাত্র নকুলের ঠাকুমা পরমা দেবী আর তৃষ্ণা বারান্দায় বসে আছে। পরমা দেবী কাঁদছেন আর তৃষ্ণা তাকে থামানোর চেষ্টা করছে। বছর 18 তৃষ্ণা হলো বাড়ির কাজের মেয়ে। বারান্দায় একটা অল্প পাওয়ারের আলো জ্বলছে। নকুল তনয়াকে নিয়ে বাড়ির সামনের গেট খুলল। তারপর ভেতরে ঢুকে বারান্দার সিঁড়ির ওপর দাঁড়ালো। নকুল সামনে আর তনয়া পিছনে। তৃষ্ণা বরের বেশে এত রাতে কেউ একজন সিঁড়ির ওপর দাঁড়িয়ে আছে দেখে ভয় পেয়ে বলল, কে? নকুল হেসে বলল, আমি নকুল। ভয় পেয়েছিস? পরমা দেবী উঠে এসে বললেন, তুই কোথায় গিয়েছিলি রে? না হয় আমি রাগের মাথায় তোকে বেশি কথা বলেছি, তাই বলে তুই চলে যাবি? তৃষ্ণা দরজা খুলতে খুলতে নকুলের দিকে ভালো করে চেয়ে বলল, কোথা থেকে আবার বর সেজে এসেছ শুনি? দরজা খোলার সাথে সাথে পরমা দেবী নকুলকে বুকে জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। তৃষ্ণা দেখল নকুলের পিছনে ঘোমটা টানা একজন বউ। সে নকুলকে বলল, তোমার পিছনে কে? নকুল চোখ মুছে বোকা হাসি দিয়ে বলল, আমার বউ তনয়া। তৃষ্ণার মুখটা কালো হয়ে গেল। পরমা দেবী এতক্ষণ লক্ষ্য করেননি। নকুলের কথাটা শুনে তিনি নকুলের পিছনে তাকিয়ে দেখলেন সত্যিই ঘোমটা টানা একজন বউ দাঁড়িয়ে আছে। পরমা দেবী বললেন, সত্যিই তুই বিয়ে করেছিস? কখন, কোথায় করলি? আপনি শুতে জায়গা পায় না, আবার শঙ্করাকে ডাকলি? নকুল তনয়াকে বলল, সামনে এসো। তনয়া ভয়ে ভয়ে সামনে এলো। পরমা দেবী ঘোমটা খুলে অবাক হয়ে গেলেন। অপূর্ব সুন্দরী একটি মেয়ে। তার বুকটা কেঁপে উঠল। পরমা দেবী বললেন, এই মেয়ে তোকে বিয়ে করেছে? নকুল বোকা হাসি দিয়ে বলল, হ্যাঁ ঠাকুমা, আমি গলায় দড়ি দিতে গিয়েছিলাম, তনয়াও গলায় দড়ি দিতে গিয়েছিল। ওর কেউ নেই, ওর যাওয়ার জায়গা নেই, তাই। পরমা দেবী ক্ষীণ কণ্ঠে বললেন, গলায় দড়ি দিলেই ভালো করতো। ওর জন্য আবার কি বিপদ অপেক্ষা করছে কে জানে। কি বলছো ঠাকুমা? কই কিছু না তো। নতুন বউকে কি দিয়ে যে বরণ করব। চল মন্দিরে, মা কালীকে প্রণাম করে ঘরে ঢুকবি। তারা মা কালীকে প্রণাম করে ঘরে ঢুকল। তনয়াকে পরমা দেবী নিজের ঘরে নিয়ে গিয়ে বসালেন। তার ভয় হচ্ছে কেউ জানতে পারলে না জানি মেয়েটার সাথে কি করবে। মেয়েটা অপূর্ব সুন্দরী বলে তার বেশি ভয় হচ্ছে। তাদের বাড়ির পুরুষগুলোর নামের জানোয়ারগুলো নজর তার ওপর পড়বেই, এটা তিনি জানেন। কী করে মেয়েটিকে তিনি বাঁচাবেন এই চিন্তা হচ্ছে তার। এমনিতেই সবসময় তিনি কষ্টে থাকেন, তার উপর এই সুন্দরী মেয়েটি এসে এখানে জুটল। মরার ওপর খাড়ার ঘা এসে পড়েছে। তিনি নিজেই এ বাড়িতে কাজের লোকের মতো রয়েছেন। সূর্যকান্ত মুখার্জি অর্থাৎ কর্তামশাই নিচের তলাতেই থাকেন।
তার বড় ছেলে আর বৌমা তাদের দুই ছেলে ওপর তলাতে থাকে। বড় ছেলের ছোট ছেলে এখন কলকাতায় রয়েছে। নকুল বলল, ঠাকুমা খুব খিদে পেয়েছে, খেতে দাও। তুমি খেয়েছো? তৃষ্ণা বলল, তোমাকে ফেলে কখনো কি ঠাকুমা খেয়েছে নকুলদা? তা তো ঠিক, কি যে বোকার মতো প্রশ্ন করি, মাথায় আমার কিছুই নেই। তৃষ্ণা জল ভরা চোখে বলল, আমাদের জন্য আজ খাবার নেই, সব খাবার জেঠিমা কুকুর বিড়ালদের খাইয়ে দিয়েছে। তনয়া তৃষ্ণাকে বলল, আমি তাড়াতাড়ি সিদ্ধ ভাত করে দেব, চলো দেখিয়ে দেবে কোথায় চাল থাকে। সেটি হবে না, জেঠিমা চাল ডাল আটা সব কিছু বাক্সে ভরে তালা দিয়ে চাবি নিয়ে শুতে গেছে। কেন? নকুলদা কাঁচের গ্লাস ভেঙেছে না, সেই জন্য ঠাকুরদা নকুলদাকে রাতে খাবার দিতে বারণ করেছেন। সামান্য একটা কাঁচের গ্লাস ভাঙার জন্য খাওয়া বন্ধ? হ্যাঁ, এমন সব উদ্ভট নিয়ম আছে এ বাড়িতে। তবে এই নিয়মটা শুধু আমাদের 4 জনের জন্য, আমি, নকুলদা, ঠাকুমা আর ছোট কাকাবাবু, মানে নকুলদার বাবার জন্য। সে কি? আচ্ছা, নকুল না হয় কাচের গ্লাস ভেঙেছে, তাই বলে ওর খাওয়া বন্ধ, কিন্তু তোমরা দুজন কি করেছো? তোমাদের খাওয়া বন্ধ কেন? আমরা নকুলদার অপেক্ষায় আছি, তাই আমাদেরও খাওয়া বন্ধ। ওরা জানে আমাদের খাবার থেকে নকুলদাকে খাওয়াবো, তাই আমাদের খাবারটাও জেঠিমা কুকুর বিড়ালদের খাইয়ে দিয়েছে। কি অমানুষ রে বাবা! পুরো কথাবার্তাগুলোই তারা আস্তে আস্তে বলছে। হলঘর থেকে গম্ভীর গলায় আওয়াজ এলো, এত রাতে ঘরে কে আলো জ্বালিয়েছে? পরমাদেবী তাড়াতাড়ি আলোটা নিভিয়ে দিলেন। তিনি বুঝতে পারলেন তার স্বামীর গলা। তিনি তনয়াকে নিজের পিছনে লুকানোর চেষ্টা করছেন। ঘরে কোনো টু শব্দ নেই। হঠাৎ ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। কিছুক্ষণ পর তিনি বুঝলেন কর্তামশাই নিজের ঘরে চলে গেছেন। তিনি তনয়াকে নিয়ে নিজের খাটে শুলেন, আর তৃষ্ণা মেঝেতে বিছানা পেতে শুল। নকুল অন্ধকারে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল। পরমাদেবীর মাথায় হাজার চিন্তা আসছে। এই মেয়েকে তিনি কোথায় লোকাবেন? কিভাবে বাঁচাবেন একে? নানা ভাবনায় একসময় তিনি ঘুমিয়ে পড়লেন। পরমাদেবীর উঠতে বেশ দেরি হয়ে গেছে। সূর্যমামা উঠবে উঠবে করছে। পরমাদেবী চোখ মেলে দেখলেন পাশে তনয়া নেই। নিচে তাকিয়ে দেখলেন তৃষ্ণা ওঠেনি। তিনি ভয় পেয়ে গেলেন। একা একা কোথায় গেল তনয়া? দেরিও হয়ে গেছে। কাজগুলো না সারতে পারলে বড় বৌমা চন্দ্রাণী দোতলা থেকে নেমে এসে যা ইচ্ছে তাই বলবে। বাড়ির সব কাজ পরমাদেবী, নকুল আর তৃষ্ণা করে। পরমাদেবী বললেন, এই তৃষ্ণা ওঠ, কত বেলা হয়ে গেছে, আজ আবার মার খাবি। তৃষ্ণা পরমাদেবীর কথা শুনে ভয়ে লাফ দিয়ে উঠে বসল। আমায় ডাকুনি কেন ঠাকুমা? সে তাড়াতাড়ি বিছানাটা তুলে ঝাড়ু নিয়ে হলঘরে গেল। সে দেখল হলঘর, বারান্দা, উঠোন সব পরিষ্কার পরিচ্ছন্ন। এবার রান্নাঘরে গিয়ে দেখল বাসনপত্র সব চকচক করছে। পরমাদেবী রান্নাঘরে গিয়ে তনয়াকে বলল, তুই এখানে? আমি সারা ঘর খুঁজে মরছি। তৃষ্ণা তনয়াকে বলল, রাতে ঘুমাওনি? এত কাজ কখন করলে? জেঠিমা চন্দ্রাণী দোতলা থেকে নেমে রান্নাঘরে গিয়ে তনয়াকে দেখে তাজ্জব হলো। এই মেয়ে দেখি তার চেয়েও সুন্দরী। সে রেগে চিৎকার করে বলল, কে? এ বাড়িতে ও কী করছে? তৃষ্ণা ভয়ে তনয়ার সামনে দাঁড়িয়েছে। মার খেলে সে খাবে, তনয়াকে সে মার খেতে দেবে না। পরমাদেবী ভয়ে ভয়ে বললেন, নকুল বিয়ে করে এনেছে ওকে। চন্দ্রাণী গলা সপ্তমে চড়িয়ে বলল, কই নকুল? ব্যাটার বড্ড সাহস বেড়েছে, কাউকে কিছু না বলে বিয়ে করে এনেছে। আজ ব্যাটার পিঠে ছাল ছাড়াবো। তার তারস্বরে চিৎকার শুনে কর্তামশাই এসে বললেন, চিৎকার করছো কেন?
দেখুন বাবা, নকুল বিয়ে করে এনেছে। এত বড় সাহস! তনয়াকে দেখিয়ে চন্দ্রানী বলল, এই তো বউ। সে তৃষ্ণার দিকে তাকিয়ে ঝাঁঝিয়ে উঠে বলল, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? সামনে সর। তৃষ্ণা সরে দাঁড়ালো। তনয়া ঘোমটা সরালো। তাকে দেখে কর্তামশাই অবাক হলেন। তনয়ার সারা শরীরে রূপ যৌবন উছলে পড়ছে। তার অপূর্ব লাবণ্যময়ী মুখশ্রী দেখে তিনি মুগ্ধ হলেন। চোখ ফেরাতে পারছেন না। এই ৮০ বছর বয়সেও তনয়াকে দেখে তার মনে লাড্ডু ফুটছে। চন্দ্রানী বলল, সব কটাকে ঝেঁটিয়ে দূর করুন বাবা। কর্তামশাইয়ের মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। সে মন্ত্রমুগ্ধের মতো চেয়ে রয়েছে তনয়ার দিকে। তনয়া এগিয়ে এসে তাকে প্রণাম করে সোজা হয়ে দাঁড়ালো। আমার কেউ নেই ঠাকুরদা, কাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে, চাল ডাল দিন, রান্না করে খাই। কর্তামশাই চন্দ্রানীকে বলল, ওকে ওগুলো দাও, রান্না করে খাক, আর নকুলকে বাজারে পাঠাও। এই বলে তিনি নিজের ঘরে গেলেন। পরমাদেবী কর্তামশাইয়ের চোখ দেখে বুঝতে পারলেন তিনি যা আশঙ্কা করছিলেন তাই হয়েছে। তনয়াকে বুড়োটার মনে ধরেছে। তনয়া একটা পাত্র নিয়ে চন্দ্রানীকে বলল, চাল দাও। চন্দ্রানী শ্বশুরমশাইকে খুব ভয় পায়, তাই সে বাক্সের তালা খুলে চাল দিল। তনয়া বলল, আরও দাও, এতে সবার হবে না। চন্দ্রানী ঝাঁঝিয়ে উঠে বলল, আর দেওয়া যাবে না। তনয়া তার দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, দাও। তনয়ার চোখ দুটো লাল হয়ে জ্বলে উঠল। চন্দ্রানী সেটা দেখে ভয় পেয়ে কেঁপে উঠল। সে বেশি চাল দিল। চন্দ্রানীর মনে খটকা লাগলো। কে ও? পেতনি নয় তো? কিন্তু এই বাড়ির ভেতরটা বাইরেটা মন্ত্রপুত করা, কোনো ভূত প্রেত এ বাড়িতে তো প্রবেশ করতে পারবে না। আর শাশুড়ি, নকুলের বাবা তৃষ্ণাবাদে বাড়ির অন্য সবার শরীরে মন্ত্রপুত মাদুলি রয়েছে। আমাদের ধারে কাছে কোনো অশরীরী আত্মা আসতে পারবে না। রাগের মাথায় ভুল দেখেছি বোধ হয়। চন্দ্রানী নকুলকে বাজারে পাঠালো। তার স্বামী রতিকান্ত সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, এই তৃষ্ণা হারামজাদিটা, কোথায় রে তুই? এক কাপ চা পেলাম না সকাল থেকে, শালির ঠ্যাং ভেঙে দেবো। তৃষ্ণা রান্নাঘর থেকে কথাটা শুনে ভয়ে সিটিয়ে গেল। তনয়া উনুনে কাঠ ধরিয়ে দিয়ে ভাতের হাঁড়ি বসালো। নকুলদের রান্নাঘরটি বেশ বড়। একদিকে কাঠের উনুন, অন্যদিকে গ্যাস রাখা আছে, কিন্তু চন্দ্রানী কাউকে গ্যাসে হাত দিতে দেয় না। তৃষ্ণা কাঠেই রান্না করে। ঘরের এক কোণে কাঠ রাখা আছে। আজ তনয়া রান্না করছে। রতিকান্ত রান্নাঘরে ঢুকে একখান চেলা কাঠ দিয়ে তৃষ্ণাকে মারতে উদ্যত হলো। তনয়া ঘোমটা দিয়ে বসে রয়েছে। রতিকান্ত তাকে লক্ষ্য করেনি। তনয়া উঠে দাঁড়িয়ে পিছন ফিরে ঘোমটা খুলল। রতিকান্ত তনয়ার দিকে তাকালো। তার রূপ দেখে সে হতবাক হলো। তনয়ার মাথা থেকে পা পর্যন্ত কিছুক্ষণ সে জরিপ করে বলল, কে? চন্দ্রানী বলল, নকুল বিয়ে করে এনেছে গো। খুড়ি বিয়ে না ধরে এনেছে ভগবান জানে, নইলে অল্প সময়ের মধ্যে কখন বিয়ে করলো। একে দূর করে দাও তো, একে মোটেই আমার ভালো মনে হচ্ছে না। রতিকান্তের কানে চন্দ্রানীর শেষ কথাগুলো ঢুকলো না। সে এখন তনয়ার রূপের ছটায় মুগ্ধ। চায়ের কথা ভুলেই গেল। বড় ছেলে রতিকান্তের তনয়ার দিকে তাকানো দেখে পরমাদেবীর বুকটা কেঁপে উঠল। তিনি মনে মনে ভগবানকে ডাকলেন, হায় ভগবান, তুমি মেয়েটাকে কোথায় এনে ফেললে? একে বাঁচানোর সাধ্য আমাদের নেই। এক বোকার হাতে সঁপেছ ওকে, তার কোনো কাণ্ডজ্ঞানও নেই। একে এই বাড়িতে বিয়ে করে এনেছে, ওর চেয়ে মেয়েটাকে মরতে দিত। এই পাপিষ্ঠদের হাত থেকে বাঁচত মেয়েটা। তনয়া হেসে রতিকান্তকে বলল, জেঠু, চা করে আনছি। তার হাসিতে যেন মুক্ত ঝরে পড়ল। তনয়া উনুনের কাছে গিয়ে একটা পাত্রে চায়ের জল বসালো।
তনয়া চা করছে। রতিকান্ত তনয়ার দিকে লোলুপ দৃষ্টিতে চেয়ে আছে। তার ইচ্ছে করছে তনয়াকে এক্ষুনি জড়িয়ে ধরে তার রূপ যৌবন নিকড়ে সবটুকু সুখ চুমুক দিয়ে পান করতে। তনয়া চাটা একটা কাপে ঢেলে রতিকান্তকে দিল। রতিকান্তের এক হাতে এখনো চেলা কাঠ ধরে আছে। তনয়া কাঠটি নিয়ে উনুনের আগুনে ঢুকিয়ে দিল। উনুনে কাঠটা দাউ দাউ করে জ্বলে উঠল। তৃষ্ণা ভয় পেয়ে কাঠটা উনুনের মুখের দিকে টেনে আনলো। আগুনটা একটু কমল। রতিকান্ত চায়ের কাপে চুমুক দিয়ে মোহিত হয়ে গেল। এমন সুস্বাদু চা সে জীবনে খায়নি। তনয়া সবাইকে চা দিল। চন্দ্রানী চাটা মুখে দিয়ে ওয়াক করে ফেলে দিল। রতিকান্ত বলল, চাটা ফেললে কেন? এমন বিস্বাদ চা আমি কখনো খাইনি। ন্যাকামি করো না তো, এমন সুস্বাদু চাকে তুমি বিস্বাদ বলছো? তোমার তো ভালো লাগবেই। রতিকান্ত চন্দ্রানীর দিকে রাগী দৃষ্টিতে তাকালো। চন্দ্রানী দোতল্লায় চলে গেল। পিছন পিছন রতিকান্তও গেল। নকুল বাজার করে আনলো। তনয়া আলু সিদ্ধ ভাত নামিয়েছে। পরমাদেবী সিদ্ধ ভাত নিয়ে তার ছোট ছেলে শশীকান্তকে খাওয়াতে গেল। তনয়া নকুল আর তৃষ্ণাকে খেতে দিল। তারা বলল, বাড়ির অন্যদের আগে খেলে জেঠিমা বকবে, মারবে। তনয়া বলল, বকবে কেন? রাতে তোমাদের পেটে কিছু পড়েনি, খেয়ে নাও, আমি রয়েছি। কেউ কিছু বলবে না। তৃষ্ণা আর নকুলের পেট খিদেই জ্বলে যাচ্ছে। তারা আলু সিদ্ধ ভাত খেতে শুরু করলো। 3 বেলা তারা সিদ্ধ ভাতই খায়। বড়জোর ভাগ্য ভালো থাকলে সেদিন ডাল জোটে, তাও অন্যদের খাওয়ার পর যদি ডাল বেশি থাকে তবে। কর্তামশাই, রতিকান্ত আর তার স্ত্রী, ছেলেরা সকালে লুচি, ছোলার ডাল, ঘুগনি, ডিম সিদ্ধ এসব খায়। দুপুরে মাছ, মাংস, সবজি। রাতে লুচি, পরোটা, মাংস, পনির, এটা সেটা রাজকীয় খাবার খায়। তনয়া রান্নাঘরে গিয়ে লুচি ভাজছে। চন্দ্রানী নিচের তলায় নেমে খাওয়ার ঘরে ঢুকলো। মেঝেতে বসে নকুল আর তৃষ্ণা খাচ্ছে। চন্দ্রানী রেগে বলল, আমাদের আগে খাচ্ছিস? এত বড় আসপদ্দা তোদের? কথাটা বলে সে ভাতের থালায় লাথি দিতে গেল। কে যেন তার পা টেনে ধরল। সে লাথি মারার চেষ্টা করছে কিন্তু পারছে না। সে বলল, কে রে, পাটা টেনে ধরে আছিস? নকুল আর তৃষ্ণা হাঁ করে চন্দ্রানীর দিকে চেয়ে আছে। কি হচ্ছে তারা বুঝতে পারছে না। কিছুটা সময় এভাবে চলার পর চন্দ্রানী ছিটকে পড়ল। ব্যাপারটা কি হলো সেও বুঝল না। সে পায়ের ব্যথায় ছটফট করতে লাগলো। তনয়া রান্নাঘর থেকে ছুটে এসে বলল, কি হয়েছে জেঠিমা? নকুল বলল, মনে হয় পায়ের টান লেগেছে। তনয়া দৌড়ে রান্নাঘরে গিয়ে সর্ষের তেল নিয়ে এসে বলল, পাটা এগিয়ে দিন জেঠিমা, ভালো করে মালিশ করে দিই। চন্দ্রানী রাগে টকবক করতে করতে বলল, দূর হ আমার সামনে থেকে। তনয়া সরে গেল। কর্তামশাই সকালে মা কালীর পুজো না দিয়ে কিছু মুখে দেন না। তিনি পুজো দিয়ে এসে ডাইনিং টেবিলে বসলেন। রতিকান্ত এসে বসল। তনয়া তাদের খাবার দিচ্ছে। তারা ছোলার ডাল দিয়ে লুচি খাচ্ছে, সাথে ডিম সিদ্ধ আছে। লুচিটা তুলোর মতো নরম, ডালটাও সুস্বাদু। খাবার দিয়ে একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে। এমন সুন্দর লুচি ডাল তারা জন্মে খায়নি। কত বড় বড় রাঁধুনি আগে তাদের বাড়িতে রান্না করত, কিন্তু তাদের খাবারও এত সুন্দর লাগেনি তাদের। পাশে চন্দ্রানীও খেতে বসেছে। তার গলা দিয়ে লুচি আর ডাল নামছে না। বাপ বেটা খাওয়ার ফাঁকে ফাঁকে তনয়ার শারীরিক সৌন্দর্যের দিকে তীক্ষ্ণ নজর দিচ্ছে। চন্দ্রানী তনয়াকে কাছে ডাকল। তার চুলের মুঠি ধরে বলল, এ কি লুচি হয়েছে, এত কাঠ! হরামজাদি, তুই খা লুচিগুলো। সে নিজের পাতের লুচিগুলো তার গালে ঠেসে ধরতে গেল। ঠান্ডা ছাঁকা খেল।
লুচিগুলো নিচেই পড়ে গেল। কর্তামশাই চিৎকার করে বলে উঠলেন, হচ্ছেটা কি? রতিকান্ত চন্দ্রানীর গালে সপাটে একটা চড় মেরে বলল, তনয়া তোমার চেয়ে 1000 গুণ বেশি সুন্দরী বলে তাকে তুমি হিংসা করছো, তাই না? ও কচি মেয়ে আর তুমি বুড়ি। সকালে ওর বানানো অত সুন্দর চা তুমি খেতে পারলে না, আর এখন নরম তুলতুলে লুচিগুলোকে বলছো কাঠ। হয় খাও, না হয় চলে যাও। চন্দ্রানী লজ্জায় অভিমানে ওপরে চলে গেল। সে ওপরে গিয়ে ভাবতে লাগলো, মানুষের গা এত বরফের মতো ঠান্ডা হয় কি করে। বাপ বেটা খেয়ে চলে গেল। কানে হেডফোন লাগিয়ে ফোনে কথা বলতে বলতে এ বাড়ির বড় নাতি অরুণ খাবার ঘরে ঢুকল। তনয়া আর তৃষ্ণা রান্নাঘরে রয়েছে। তৃষ্ণা দরজা দিয়ে তাকে দেখে আস্তে আস্তে তনয়াকে বলল, নবাবজাদা এখন খেতে এলেন। সারাক্ষণ ফোনে মেতে থাকে আর আকাজ কুকাজ করে বেড়ায়। কাজের বেলায় অষ্টরম্বা, এবার দেখো কি করে। অরুণ চিৎকার করে তৃষ্ণাকে ডাকল। তৃষ্ণা তাড়াতাড়ি খাবার ঘরে এলো। থাকিস কোথায়? ডেকে সাড়া পাওয়া যায় না? একদিন ভালো মতো উদ্ধম মধ্যম দিলে তবে সোজা হবি। খাবার দে। তৃষ্ণার চোখে জল এলো। সে তো ডাকার সাথে সাথেই এসেছে। তনয়া খাবার নিয়ে এলো। অরুণ তার দিকে তাকালো। অরুণ অবাক বিস্ময়ে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তৃষ্ণাকে বলল, এ মালটা কেড়ে? নকুলদা রাতে একে বিয়ে করে এনেছে। অরুণ ব্যঙ্গের হাসি হেসে বলল, একে ওই পাগলটা বিয়ে করেছে? এ শালি পাগল নাকি? বিয়ে করার জন্য আর ছেলে খুঁজে পেল না? অরুণ একটা লুচি খেয়ে বলল, দারুণ, এই মালটা বানিয়েছে বুঝি? তৃষ্ণা মাথা নাড়ালো। অরুণ তনয়ার দিকে তাকিয়ে বলল, আর একটু ছোলার ডাল দাও তো। তনয়া চামচে করে ছোলার ডাল দিতে গেল। অরুণ তার কোমল হাতখানি চেপে ধরল। তনয়া হালকা হেসে বলল, আমি আপনার ভাইয়ের বউ, আপনি আমার ভাসুর। আশা করি সম্পর্কের খেয়াল রাখবেন। অরুণ জোরে হেসে মুখ বিকৃত করে ব্যঙ্গের সুরে বলল, ভাসুর? তনয়া হাতটা ছাড়িয়ে নিল। তৃষ্ণা মাছ কেটে রান্নাঘরে রেখে তনয়াকে বলল, তুমি নতুন বউ, সকাল থেকে খাটছ, এবার দাও আমি রান্না করি। তুমি তো এতদিন অমানুষের মতো খেটেছ, এবার কিছুদিন আরাম করো না। যাও ঘরে গিয়ে শুয়ে থাকো, আমি সব সামলে নেব। তনয়া কথাটা বলল তৃষ্ণাকে। তৃষ্ণা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার আবার শোয়া, তোমাকে একটা কথা বলবো। বলো। ঠাকুমা আর নকুল আর ওর বাবা বাদে সবার থেকে একটু সাবধানে থেকো। তনয়া বলল, কেন? ওদের কুদৃষ্টি পড়েছে তোমার ওপর, এরা কাউকে ছাড়ে না। আচ্ছা তৃষ্ণা, তোমার ওপর কোনো শারীরিক নির্যাতন হয়নি তো? তৃষ্ণার চোখটা এবার জলে টলমল করে উঠল। সে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। চন্দ্রানী দোতলা থেকে নেমে এসে রান্নাঘরের দরজায় দাঁড়ালো। এ কী দেখছে সে? একজন বীভৎস চেহারার লাল শাড়ি পরা মহিলা তার পা দুটো উনুনের মধ্যে ঢুকিয়ে দিয়ে বসে আছে। পা দুটোতে দাউ দাউ করে আগুন জ্বলছে। উনুনের ওপর কড়াইতে গপ গপ করে তরকারি ফুটছে। সে পাশে থাকা কয়েকটা কাঁচা মাছ গালে ঢুকিয়ে কচমচ করে চিবিয়ে খেয়ে নিল। এই দৃশ্য দেখে চন্দ্রানী অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে গেল। তৃষ্ণা কিছু পড়ার আওয়াজ শুনে ছুটে এলো। সে চন্দ্রানীর চোখে মুখে জল ছিটিয়ে দিল। তনয়াও এসে পাশে দাঁড়ালো। কিছুক্ষণ পর চন্দ্রানীর হুঁশ ফিরল। সে সামনে তনয়া আর তৃষ্ণাকে দেখল। তনয়ার পরনে ওই বীভৎস মহিলার মতোই লাল শাড়ি। চন্দ্রানী তনয়ার দিকে ভয়ার্ত দৃষ্টিতে চেয়ে বলল, তুমি? কি হয়েছে জেঠিমা, পড়ে গেলেন কি করে? এই বলে তনয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে থাকলো চন্দ্রানীর মুখের দিকে।
চন্দ্রানী কোনো উত্তর না দিয়ে চুপচাপ উঠে উপরে চলে গেল। রতিকান্ত জামা প্যান্ট পরছে। আজ তার বেশ দেরি হয়ে গেছে। সে তাসের আড্ডায় যাবে। তাদের কাঠের ব্যবসা, জমি জমা দেখাশোনা করার জন্য লোক রাখা আছে। আগের মতো তাদের অত ভালো অবস্থা এখন আর না থাকলেও ঠাঁটবাট বজায় আছে 16 আনা। মেয়ে মানুষ, মদ, জুয়া কোনোটাই কম নেই বাপ ছেলেদের। চন্দ্রানীর চোখে মুখে আতঙ্কের ছাপ। সে ভয়ে ভয়ে রতিকান্তকে বলল, এই শোনো, তনয়া মনে হয় পেতনি। কথাটা শুনে রতিকান্তের গা জ্বলে গেল। চন্দ্রানী যা দেখেছে ঘটনাটা রতিকান্তকে বলতে লাগলো। রতিকান্ত রেগে বলল, এসব কাহিনী আমরা বইয়ে পড়েছি, এগুলো শোনাতে এসো না, বরং ভালো ডাক্তারের খোঁজ করে মাথাটা দেখিয়ে নাও। চন্দ্রানী বেজার মুখে বসে রইল। রতিকান্ত বেরিয়ে গেল। তনয়ার রান্না হয়ে গেছে। তনয়া একটা বড় থালায় ভাত বেড়ে তার পাশে সবজি, মাছ, মাংস রাখল। পরমাদেবী বললেন, এগুলো কার জন্য রে? এগুলো নিয়ে বাবাকে খাইয়ে আসো ঠাকুরমা। এরা দেখতে পেলে আমাকে মারবে, সেই সাথে আমার শশীকান্তকেও মারবে। কথাটা বলে তিনি শাড়ির আঁচলে চোখের জল মুছলেন। কিছুক্ষণ চুপ থেকে তিনি এবার বললেন, কত বছর ছেলেটাকে মাছ মাংস দিয়ে ভাত খেতে দিতে পারি না, শুধু সিদ্ধ ভাতই দিই। রোজ সিদ্ধ ভাত 3 বেলা কী করে খেতে ভালো লাগে বলতো? তবুও খাই আমরা। তৃষ্ণা একদিন লুকিয়ে নকুলকে 1 পিস মাছ খেতে দিয়েছিল। চন্দ্রানী ঠিক দেখে নিয়েছিল। ওর শকুনের চোখ, কোনো কিছু নজর এড়ায় না। তাছাড়া চন্দ্রানী মাছ মাংসের পিস গুনে রাখে। সেদিন নকুল আর তৃষ্ণাকেও এমন মার মেরেছিল যে অনেক দিন দুজনে সোজা হয়ে দাঁড়াতে পারিনি। আমার সামনে শশীকান্ত মার খেলে আমি সইতে পারবো না রে। শয়তানরা নিজের কাজ না করে আয়েশ করে জীবন কাটাচ্ছে আর রাজকীয় খাবার খাচ্ছে, আর আমরা 3 জন ভূতের মতো ওদের ফাই ফরমাস খাটছি আর সিদ্ধ ভাত খাচ্ছি। শশীকান্ত আগে খুব কাজ করত, এখন ওকে ঘর থেকে বেরোতেও দেয় না। তনয়া বলল, আমি খাবারটা নিয়ে যাচ্ছি, কিচ্ছু হবে না। সে জোর করে ভাতের থালা আর একটা থালা দিয়ে ঢাকা দিয়ে বাড়ির পিছন দিকে পুকুরের ওপারে চলল। পরমা তনয়ার পিছন পিছন বলতে বলতে যাচ্ছে, এ মেয়ে কি অনর্থ ঘটাবে কে জানে। কেউ জানতে পারলে এ মেয়েটা নিজেও মরবে, আবার আমাদেরও মারবে। বুড়োটা যদি জানলা দিয়ে দেখে তুই শশীকান্তের ঘরে যাচ্ছিস, তাহলে সর্বনাশ হবে। ওর ঘরে আমি ছাড়া আর কারো যাওয়ার নিষেধ। তনয়া পরমাদেবীর কথায় কান না দিয়ে জোর পায়ে হেঁটে গিয়ে শশীকান্তের ঘরের সামনে দাঁড়ালো। গাছে ঘেরা ছোট্ট একটা ঘর। ঘরটিতে তালা মারা। পরমাদেবী তাড়াতাড়ি তালা খুলে দিলেন। তনয়া ভেতরে ঢুকল। ঘরটিতে পা দিয়েই তনয়া থমকে দাঁড়ালো। সে অশুভ শক্তির আভাস পেল। ঘরটিতে নিশ্চয়ই কিছু আছে। ঘরটিতে কি আছে সে সেটার বোঝার চেষ্টা করল, পারল না। তার তো বুঝতে পারার কথা, কিন্তু সে বুঝতে পারছে না কেন। ঘরটি অন্ধকার। ঘরটিতে খুব ছোট একটা জানলা আছে। জানলার বাইরের দিকে জানলা ঘেঁষা একটা বড় গাছ রয়েছে, যার জন্য ঘরটিতে হাওয়া বাতাস আলো খুব সামান্যই ঢোকে। জানলার কাছে ছোট্ট একটা চৌকি পাতা। চৌকির ওপর শশীকান্ত গুটিসুটি মেরে শুয়ে আছে। ঘরটি দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। ঘরের পাশে একটা ছোট্ট বাথরুম। সে থালাটা রেখে বাথরুমের কাছে গেল। তারপর বাথরুমের দরজা খুলে উঁকি মারল। বিকট গন্ধে তার বমি পেয়ে গেল। বাথরুমের ভেতরে রক্ত ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে ভালো করে দেখতে লাগলো। মুহূর্তের মধ্যে
রক্ত উধাও হয়ে গেল। সে বুঝতে পারল না কেন এটা হলো। সে সোজা হয়ে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কিছু দেখার চেষ্টা করল, কিন্তু পারল না। সে ভাবনায় পড়ে গেল, কি এমন শক্তি এ ঘরে বিরাজ করছে যে সে কিছু বুঝতে পারছে না। পরমা দেবী বললেন, কি দেখছিস ওখানে? এদিকে আয়। তনয়া সম্বিত ফিরে পেল। সে শশীকান্তের কাছে এসে দাঁড়ালো। শশীকান্ত তনয়াকে দেখে হাসল। তাকে তার বড্ড আপন মনে হলো। তনয়া পরমা দেবীকে বলল, এ ঘরে কি মানুষ থাকতে পারে? ভালো মানুষ এখানে দুদিন থাকলে সেও তো পাগল হয়ে যাবে। কত বড় বাড়ি, ঘরের ছড়াছড়ি, সেখানে ওনারা একটা ঘরে এনাকে রাখলেই তো পারতেন। কথাগুলো বলতে বলতে তনয়া থালার ঢাকনা খুলল। শশীকান্ত খাবারের দিকে তাকালো। তার চোখে মুখে হাসি ফুটে উঠল। কত বছর সে এসব খাবার খায়নি, শুধু সিদ্ধ ভাত খেয়ে বেঁচে আছে। সে হাত না ধুয়েই খাবারে হাত দিল। তনয়া বলল, আগে হাত ধুয়ে নিন, তারপর খাবেন। তনয়া বোতলের জল দিয়ে তার হাত ধোয়ালো। শশীকান্ত খেতে লাগলো। পুকুর পাড়ে দাঁড়িয়ে হেরে গলায় কর্তামশাই লম্বা ডাক ছাড়লেন, পরমা, ও পরমা! এই সর্বনাশ হয়েছে, বুড়োটা তনয়াকে এখানে আসতে দেখেনি তো। এই বলে পরমা দেবী পড়ি মরি করে ঘর থেকে বেরিয়ে জোরে হেঁটে পুকুর পাড়ে আসলেন। তিনি হাঁপাচ্ছেন। তারও তো 70 বছর বয়স হয়ে গেছে, শরীরে আর কুলোয় না। কর্তামশাই বললেন, ছোট ছেলের ঘরে এতক্ষণ কি করা হচ্ছে শুনি? ওকে খাবার খেতে দিতে গিয়েছিলাম। এই তো খেলো, আবার খাওয়া কিসের? যাও, ওর ঘরের দরজায় তালা মেরে এসো। আর শোনো, নকুলের বউকে বলো আমাকে আমার ঘরে খাবার দিয়ে যেতে। আমার পাটা কেমন ব্যথা করছে, আজ আমি নিজের ঘরে খাবো। কর্তামশাইয়ের কথা শুনে পরমা দেবীর মুখটা ফ্যাকাশে হয়ে গেল। তার কপালে ভাঁজ পড়ল। মেয়েটার ভাগ্যে কখন কি আছে কে জানে। সব সময় তিনি ভয়ে ভয়ে থাকছেন। থালা নিয়ে ঘরে তালা দিয়ে এসে বলছি। কথাটা বলে তিনি শশীকান্তের ঘরের কাছে ফিরে গেলেন। ঘরের ভেতর থেকে কেমন একটা মিষ্টি গন্ধ আসছে। তিনি ঘরে পা দিয়ে তাজ্জব হয়ে গেলেন। ঘরটি পরিষ্কার পরিচ্ছন্ন, মিষ্টি গন্ধে ঘরটি মৌ করছে। পরমা দেবী বললেন, ঘরটি এইটুকু সময়ের মধ্যে কি করে পরিষ্কার করলি? সুগন্ধি কোথায় পেলি তুই? ওই দেখো ঠাকুমা, বেল ফুল, ওখান থেকে গন্ধটা আসছে। পরমা দেখল ঘরের এক কোণে কচু পাতায় কয়েকটা বেলফুল রয়েছে। বেলফুল কোথায় পেলি? ঘরের পিছনে হয়েছে, তুলে এনেছি। আমি তো কোনোদিন দেখিনি, গন্ধও পাইনি। পাবে কি করে? সারাক্ষণ তো দুশ্চিন্তায় থাকো, তোমার কিছু মনে থাকে না। তা ঠিক। শশীকান্তর ভাত তরকারি সব চেটেপুটে খাওয়া হয়ে গেছে। তনয়া বলল, খাবারটা পছন্দ হয়েছে বাবা? শশীকান্ত কোনো উত্তর দিল না। মায়াভরা চোখে তনয়ার দিকে তাকিয়ে থাকল। ও কথা বলতেই ভুলে গেছে রে মা। কথাটা বলে পরমা দেবী শাড়ির আঁচলে চোখ মুছলেন। তনয়া শশীকান্তকে চৌকি থেকে নামিয়ে হাত ধোয়াতে বাইরে নিয়ে আসছে। বাইরে নিয়ে যাস না, ওর বাইরে যাওয়া বারণ আছে। কেন ঠাকুমা? জানি না রে, তোর ঠাকুরদার এটাই নির্দেশ। সারাক্ষণ ঘরে বন্দি থাকলে উনি তো কোনোদিন সুস্থ হবেন না ঠাকুমা। সে আমি জানি না ভাবছিস, তবে প্রতিবাদ করনি কেন? পরমা দেবীর চোখে মুখে এবার ঘৃণার ভাব ফুটে উঠল। তিনি বললেন, ও বুড়োকে তুই চিনিস না রে? পরমা দেবী থেমে গেলেন। কিছুক্ষণ পরে বললেন, তুই সবে এসেছিস, এসব তোর এখন জেনে কাজ নেই। চল, বুড়োটা খাবার চাইছে, তাড়াতাড়ি না দিলে আবার আমাদের মারবে। তনয়া থালা নিয়ে ঘর থেকে বেরোচ্ছে। শশীকান্ত ফ্যাল ফ্যাল করে চেয়ে রয়েছে ওর দিকে।
তনয়ার মায়া হলো। সে মনে মনে বলল, আপনার এ অবস্থার জন্য যারা দায়ী তাদের আমি ছাড়ব না, সহজে মারবও না, তিলে তিলে মারব। পরমাদেবী রান্নাঘরে ঢুকে ভাত বাড়লেন। তনয়া বলল, দাও না ঠাকুমা, ঠাকুরদাকে ভাত তরকারি আমি দিয়ে আসি। না, তোকে যেতে হবে না। যাই না, তুমি যে ভয় পাচ্ছ সেরকম কিচ্ছু হবে না। চুপ কর তুই। পরমাদেবী একাই ভাত তরকারি নিয়ে কর্তামশাইয়ের ঘরে গেলেন। কর্তামশাই তাকে দেখে বিরক্ত হয়ে বললেন, তোমাকে কে খাবার আনতে বলল? নতুন বউ কোথায়? ও কাজ করছে। আমি যা বলবো সেটাই ওর কাজ, ওকে পাঠাও। পরমাদেবী মনে সাহস সঞ্চয় করে বললেন, আমি তো খাবার এনে দিলাম, আবার ওর কি দরকার? তবে রে, আমার কথার ওপর কথা বলা এক্ষুনি বের করছি। কথাটা বলে কর্তামশাই একটা চড় মারলেন পরমাদেবীর মুখে, কিন্তু চড়টা মুখের পাশ দিয়ে বেরিয়ে গেল। তিনি মনে মনে বললেন, কি হলো? চটটা তো আমি ওর মুখের ওপরই মারলাম। এবার বুঝেছি, বুড়ি মুখ সরিয়ে নিয়েছে। তিনি রেগে গিয়ে এবার আরেকটা চড় ওঠাতে গেলেন। তনয়া প্রকট হয়ে বলল, এই যে ঠাকুরদা, চাটনি ঠাকুমা রান্নাঘরে ফেলে এসেছিল। কর্তামশাই হাতটা নামিয়ে নিলেন। কর্তামশাইয়ের ঘরটা অনেক বড়। ঘরের মাঝখানে গদিওয়ালা খাট আছে। খাটটিতে অসাধারণ কারুকার্য করা। ঘরের দেওয়ালে হিংস্র সব জীবজন্তুর ছবি টাঙানো, বাঘ, সিংহ, হায়না, ভাল্লুক ইত্যাদি। সুন্দর সুন্দর জিনিস দিয়ে ঘরটি সাজানো। বোঝা যাচ্ছে জিনিসগুলো বহু পুরনো আমলের। ঘরটির একদিকে টি টেবিল আছে, সেখানে পরমাদেবী খাবারের থালা রাখলেন। তনয়া তার একপাশে চাটনির বাটি রেখে বলল, খেতে আসুন ঠাকুরদা। কর্তামশাই পরমাদেবীর দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে বললেন, ও থাক, তুমি বেরো এ ঘর থেকে, না ডাকলে এ ঘরে ঢুকবে না। পরমাদেবী তনয়াকে বাঘের মুখে ফেলে যেতে ইচ্ছে করছে না। তিনি দাঁড়িয়ে থাকলেন। কর্তামশাই চিৎকার করে বললেন, কথাটা কানে যাচ্ছে না তাই না? পরমাদেবী ভয় পেয়ে চলে গেলেন। কর্তামশাই খেতে বসলেন। আজকে শুনলেন পেত্নীর প্রতিশোধে 1 থেকে 4 নম্বর পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। আশা করব আপনাদের গল্পটা ভালো লাগবে। কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আমি অপেক্ষায় থাকব। ধন্যবাদ।